এতেই বোঝা গেল যে নরেন্দ্র মোদী যতই ভক্তকুল যাই বলুক, নরেন্দ্র মোদী এখনও ইন্দিরা গান্ধী হয়ে উঠতে পারেননি। ডোনাল্ড ট্রাম্প আদানিদের বিভিন্ন মামলা থেকে বাঁচিয়েছেন, ফলে ডোনাল্ড ট্রাম্পের কথা মানতে নরেন্দ্র মোদী বাধ্য। নরেন্দ্র মোদী মরিয়া যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ট্রেড প্যাক্ট, মানে যাকে বলে রাজস্ব চুক্তি, সেটা স্বাক্ষর করবেন, সেই জন্য তিনি ডোনাল্ড ট্রাম্পকে খুশি রাখতে চাইছিলেন। আমেরিকার মধ্যস্থতায় পাকিস্তান এবং ভারতবর্ষ যুদ্ধবিরতির ডাক দিয়েছিল। অবশ্য পাকিস্তান কিন্তু এই যুদ্ধবিরতির ঘোষণার ঠিক 3 ঘন্টা বাদেই পাল্টা প্রত্যাঘাত করেছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, প্রথমত এটা খুব দুর্ভাগ্যজনক বিষয় যে ভারত এবং পাকিস্তান তাদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প স্বঘোষিত মোড়ল হিসেবে নেমে পড়লেন। তিনি ভারত এবং পাকিস্তান বলার আগে তিনি বলে দিলেন যে যুদ্ধবিরতি হয়েছে, আমি কথা বলেছি। আমি এরকমটা বলছি না যে আমেরিকার মধ্যস্থতা করতে পারে না, এর আগে কার্গিলের সময়ও বিল ক্লিন্টনই মধ্যস্থতা করেছিলেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই উচ্চকিত মধ্যস্থতা খুব দৃষ্টিকটু। এবং আমি ব্যক্তিগতভাবে যেটা নিয়ে চিন্তিত সেটা হচ্ছে এই যে ভারতীয় সেনাবাহিনী যখন পাকিস্তানকে একেবারে দুর্মুষ করে দিচ্ছিল, যখন আমাদের সুযোগ ছিল যে পাকিস্তান সেনাবাহিনীর আরও মেরুদণ্ড একেবারে ভেঙে দেওয়ার, তখন কেন নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের কথা মেনে এই অস্ত্রবিরতিতে রাজি হলেন? দেখুন, একটা আমাদের সম্ভাবনা ছিল যদি আমরা পাকিস্তান সেনাবাহিনীর মেরুদণ্ড আরও ভেঙে দিতাম, তাহলে পাকিস্তান সেনাবাহিনী হয়তো যে জোর জুলুম করে বালুচিস্তানকে ধরে রেখেছে, সেই বালুচিস্তানটা ধরে রাখতে পারতো না, বালুচিস্তান স্বাধীন হয়ে যেত। বালুচ বিদ্রোহীরা দীর্ঘদিন ধরেই পাকিস্তান থেকে বেরিয়ে একটি স্বাধীন রাষ্ট্রের দাবি তুলছে। যেমন 1971 ইন্দিরা গান্ধী পেরেছিলেন যে পাকিস্তানকে একেবারে দুর্মুষ করে দিয়ে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম দিতে। নরেন্দ্র মোদী কেন সেটা পারলেন না? কেন নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের কথা মেনে নিলেন? আমার প্রশ্ন জাগবে যে ভারতীয় সেনাবাহিনীর এই অভাবনীয় সাফল্য, তারা যেখানে পাকিস্তান সেনাবাহিনীর একেবারে মিলিটারি কমান্ডে অ্যাটাক করেছে, ইসলামাবাদের অদূরে নূরে সাব বিমান ঘাঁটিতে অ্যাটাক করেছে, সেখানে কেন নরেন্দ্র মোদী পিছিয়ে গেলেন? কেন তিনি এই সুযোগটা নিলেন না যে পাকিস্তান সেনাবাহিনীর একেবারে মেরুদণ্ড ভেঙে দিয়ে এগেন আই রিপিট এমন অবস্থা করতে যে পাকিস্তান সেনাবাহিনী বাধ্য হয় বালুচদের দাবি মেনে পাকিস্তান থেকে বালুচদের আলাদা করে আলাদা বালুচিস্তান রাষ্ট্র তৈরির বিষয়? নরেন্দ্র মোদীর কাছে যে সুযোগ ছিল সেটা থেকে তিনি কেন পিছিয়ে গেলেন? কেন তিনি ডোনাল্ড ট্রাম্পের কথা মেনে নিলেন? একটা পসিবল কারণ হতে পারে ডোনাল্ড ট্রাম্প আদানিদের বিভিন্ন মামলা থেকে বাঁচিয়েছেন, ফলে ডোনাল্ড ট্রাম্পের কথা মানতে নরেন্দ্র মোদী বাধ্য। একটা পসিবল কারণ হতে পারে নরেন্দ্র মোদী মরিয়া যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ট্রেড প্যাক্ট, যাকে বলে রাজস্ব চুক্তি, সেটা স্বাক্ষর করবেন, সেই জন্য তিনি ডোনাল্ড ট্রাম্পকে খুশি রাখতে চাইছিলেন। কিন্তু যেখানে আবার আমি রিপিট করছি, যেখানে ভারতীয় সেনাবাহিনীর এই দুরন্ত সাফল্য, তারা যেখানে রোজ পাকিস্তান সেনাবাহিনীকে একদম মেরে শুইয়ে দিয়েছে, যেখানে দুর্মুষ করে দিয়েছে, সেখানে কেন নরেন্দ্র মোদী এই সুযোগটা নিলেন না? কেন আমাদেরকে লেট ডাউন করলেন? কেন আলাদা বালুচিস্তান তৈরির দিকে এগিয়ে গেলেন না? এইটা আমার কাছে বড় প্রশ্ন। বারংবার এই সিজ ফায়ার অর্থাৎ যুদ্ধবিরতির কথা ঘোষণা হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে এবং বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমে ইন্দিরা গান্ধীর সাথে নরেন্দ্র মোদীর তুলনা করা হচ্ছে। ইন্দিরা গান্ধীর সাথে সত্যি কি নরেন্দ্র মোদীর এক্ষেত্রে কোনো তুলনা করা যায়? দেখুন, আমরা তো আশা করেছিলাম যে ইন্দিরা গান্ধীর মতোই নরেন্দ্র মোদী পারবেন পাকিস্তানকে দুর্মুষ করে দিতে। এগেন আই গো ব্যাক টু মাই ওল্ড পয়েন্ট যে পাকিস্তান জিন্নার হাতে, জিন্নার দ্বিজাতি তত্ত্ব মেনে যেদিন থেকে পাকিস্তান তৈরি হয়েছে, সেদিন থেকেই পাকিস্তান সন্ত্রাসবাদে মদদ দিয়েছে এবং পাকিস্তানের একমাত্র লক্ষ্য ভারতের ক্ষতি করা। তো ইন্দিরা গান্ধী তার কৌশল দিয়ে পূর্ব পাকিস্তানের যে স্বাধীনতা আন্দোলন, সেটাকে মদদ দিয়েছিলেন, তার পাশে দাঁড়িয়েছিলেন, পূর্ব পাকিস্তানের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে দাঁড়িয়েছিলেন। সেহেতু বাংলাদেশ যুদ্ধে পাকিস্তান একেবারে সর্বতোভাবে পরাজিত হয়েছিল, তাদের 90,000-এর কাছাকাছি সেনা আত্মসমর্পণ করেছিল। ইন্দিরা গান্ধীর সেই মদদ বা সেই যুদ্ধের কারণে বাংলাদেশ স্বাধীন হতে পেরেছিল। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা পাকিস্তানকে দেশ থেকে হটিয়ে দিয়ে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা করেছিলেন। ফলে ইন্দিরা গান্ধীর যে সাফল্য, সেই সাফল্যের কাছাকাছি যাওয়ার বা সেই ইন্দিরা গান্ধীকে ছুঁয়ে ফেলার সুযোগ ছিল নরেন্দ্র মোদীর সামনে। নরেন্দ্র মোদী যেভাবে এবারে ভারতীয় সেনাবাহিনী এগোচ্ছিল, যে যতটা তারা ইসলামাবাদের কাছাকাছি, তারা লাহোরের
পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে উড়িয়ে দিতে পেরেছিল, তাদের কাছে সুযোগ ছিল যে এবারও বালুচিস্তানের স্বাধীনতার যে আর্জি, বালুচিস্তানের সাথে পাকিস্তানের সেনাবাহিনীর যে নিত্যদিনের সংঘাত, সেটাকে নরেন্দ্র মোদী ব্যবহার করে বালুচিস্তানকে একটা স্বাধীন রাষ্ট্র করে দেওয়া, কিন্তু সেটা নরেন্দ্র মোদী পারলেন না। এতেই বোঝা গেল যে নরেন্দ্র মোদী যতই ভক্তকুল যাই বলুক, নরেন্দ্র মোদী এখনও ইন্দিরা গান্ধী হয়ে উঠতে পারেননি। দেখা যাচ্ছে যে আমি আরেকবার একই প্রসঙ্গে আসছি, যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর পাকিস্তানের 1% মিডিয়া একেবারে উৎসব পালন করছেন যে ভারত তাদের সামনে মাথা নত করেছে। আমরা দেখতে পেলাম বাংলাদেশও তাই, ভারত নাকি পাকিস্তানের সামনে মাথা নত করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এবং ভারতীয় সমাজ মাধ্যমে আমরা দেখতে পেলাম যে পাকিস্তান থেকে যুদ্ধবিরতির ঘোষণা জানানো হয়েছে। এই যে আবহ তৈরি হয়েছে, এই আবহে আপনারা কি বলছেন? নিউ ইয়র্ক টাইমস পরিষ্কার বলে দিয়েছে তো যে কেন যুদ্ধবিরতি হয়েছে। যখন ভারত ইসলামাবাদের অদূরে নুরে বিমানবন্দরে আক্রমণ করে, সেই নুরে বিমানবন্দর পাকিস্তানের কাছে এত গুরুত্বপূর্ণ, পাকিস্তান বুঝে যায় যে কোনো সময় ইসলামাবাদ আক্রান্ত হতে পারে। সেই পরিস্থিতিতে পাকিস্তানের শীর্ষ রাজনৈতিক নেতারা, পাকিস্তানের সেনাপ্রধানরা আমেরিকার সঙ্গে কথা বলে, আমেরিকা মধ্যস্থতা করে। সেই মধ্যস্থতার জন্য ভারত যুদ্ধবিরতি মেনে নেয়, যেটা পরে ফর্মালি বলা হয় যে পাকিস্তানের ডিজিএমও ফোন করেছিলেন, সেই জন্য আমাদের ডিজিএমও মেনে নিয়েছিলেন। দেখুন, ডিজিএমও লেভেলে কথা হওয়ার আগে তো এটা রাজনৈতিক স্তরে সিদ্ধান্ত হয়েছে। সেই রাজনৈতিক সিদ্ধান্তের কারণ আমেরিকার চাপের কারণ আমেরিকা মনে করেছিল যে এই পাকিস্তানকে আমরা যতটা কোণঠাসা করে দিতে পেরেছি, সেই কোণঠাসার পরে পাকিস্তান নিউক্লিয়ার অপশান ছাড়া পাকিস্তানের কাছে কিছু নেই, সেই জন্য আমেরিকা চাপ দিয়েছে। ফলে বাংলাদেশ, পাকিস্তান, মানে আজকের যে বাংলাদেশ, সেটা আসলে পূর্ব পাকিস্তানি, সেখানে জামাতপন্থীদেরই দাপট, ওদের কথাবার্তার কোনো গুরুত্ব নেই। পাকিস্তানের যদি এত ভালো অবস্থা হতো, তাহলে তো পাকিস্তানকে $1 বিলিয়ন IMF-এর থেকে সাহায্য নিতে হতো না। যে দেশ অন্যদের কাছ থেকে সাহায্য নিয়ে যুদ্ধ লড়ে, মানে অর্থ সাহায্য নিয়ে, সে দেশের জন্য খুব বিপদ। আমরা দেখতে পেলাম এই ঘোষণার পর একেবারে বিক্রম মিস্ত্রির পরিবারকে নানাভাবে সমাজ মাধ্যমে কটাক্ষ করা হচ্ছে। তার পরিবারকে এমনও হয়েছে যে ধর্ষণের হুমকি থেকে শুরু করে বিভিন্ন রকমের হুমকি দেওয়া হচ্ছে। আমরা দেখেছি একদিকে যেমন সোফিয়া কুরেশি, ভূমিকা, তারা দেশের জন্য একেবারে জান প্রাণ লড়িয়ে দিচ্ছে, অন্যদিকে এই যুদ্ধবিরতির ঘোষণার পর একেবারে বিদেশ সচিবকে এই ধরনের প্রাণনাশক হুমকি দিচ্ছে এক ধরনের বিজেপি বা RSS-এর মৌলবাদীরা। কি বলবেন? দেখুন, একবার যখন আপনি এই জিনকে বোতল থেকে বার করে দিয়েছেন, এই ট্রোল বাহিনীকে, তখন তারা তো জানে না কোথায় থামতে হবে। তারা দুটো জিনিস ভুলে যাচ্ছে। বিক্রম মিশ্রি ভারতবর্ষের শীর্ষ আমলা, তিনি ভারতের বিদেশ সচিব। আচ্ছা, বিদেশ সচিব শুধু নন, তিনি নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব ছিলেন। বিক্রম মিশ্রি কাশ্মীরি পণ্ডিত। যে কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে বিজেপি রাজনীতি করে, বা যে কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে তৈরি সিনেমা বিবেক অগ্নিহোত্রীর কাশ্মীর ফাইলস নিয়ে বিজেপির ট্রোল বাহিনী উল্লসিত ছিল, সেই একজন কাশ্মীরি পণ্ডিতকে যদি তার আনুষ্ঠানিক অফিসার হিসেবে দায়িত্ব পালনের জন্য আক্রমণ করা হয়, তাহলে তার চাইতে নিন্দনীয় ঘটনা কিছু হতে পারে না। আচ্ছা, বিক্রম মিশ্রির মেয়েকে আক্রমণ করা হচ্ছে। বিক্রম মিশ্রির মেয়ে, তিনি ইউনাইটেড নেশনসে চাকরি করেন, ইউনাইটেড নেশনসের হয়ে তিনি রোহিঙ্গাদের জন্য কাজ করেছেন, সেটা তো তার অপরাধ হতে পারে না। সমস্যা হচ্ছে আমাদের ট্রোল বাহিনী, আমি আবারও বলছি, একবার যেহেতু বোতল থেকে জিন এই গেরুয়া বাহিনী বার করে দিয়েছে, এখন জানে না কী করে সামলাতে হবে। তারা বিদেশ সচিবকে আক্রমণ করে, এরপরে নরেন্দ্র মোদীকেও যদি তারা গালাগাল দেয়, আমি অবাক হব না।